এই বন্ধুরা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাসের জন্য। আজকে তোমরা যে যেখানেই থাকো নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের মিলন স্যার আজকে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনলাইন ক্লাসে একটু মনোযোগী হও। এবং আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনের একটি চমকপ্রিয় ঘটনা, সেটা সংঘর্ষ বা কলিশন। এই কলিশন নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব বা কলিশন নিয়ে আমরা জানার চেষ্টা করব। তা তোমরা সবাই মনোযোগী হও। আজকের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের ফোর্স। এই ফোর্সের মধ্যে একটা চমকপ্রিয় যে আমাদের পার্ট আছে সেটা হলো সংঘর্ষ। সংঘর্ষ কি আমরা আজকে জানবো আজকের পাঠ শেষে। সংঘর্ষের আমরা প্রকারভেদ সম্বন্ধে জানবো, সংঘর্ষের প্রকারভেদ সম্বন্ধে জানবো এবং সংঘর্ষ সম্পর্কীয় বিভিন্ন দৈনন্দিন ঘটনাগুলো সম্বন্ধে আমরা বোধগম্য হব। তো আমরা আসি আজকের আলোচ্য বিষয় সংঘর্ষে। সংঘর্ষ জানার আগে যে জিনিসটা আমাদেরকে অতি প্রয়োজনীয় সেটা হলো যে জানার আগে জিনিসটা জানতে হবে সেটা হলো ঘাত বল। আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা বল সম্বন্ধে জানি। বল একটা অদৃশ্য রাশি যেটা কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে কোনো বস্তুর স্থির বস্তুকে গতিশীল করে, গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় বা কোনো গতির দিক পরিবর্তন করে। এটাকে আমরা বল বলি। বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে তার বেগের পরিবর্তন হয়। আর আমরা জানি বস্তুমাত্রই ভর আছে, বল প্রযুক্ত হলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। তো আমরা আজকে ঘাত বল সম্বন্ধে একটা জানবো। ঘাত বলটা কী জিনিস? ঘাত বলকে আমরা ইংরেজিতে যে শব্দটা বলি সেটা হলো ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্সটা কী জিনিস? একটি বড় মনের বল, খুব বড় মনের বল খুব অল্প সময়ের জন্য যদি ক্রিয়া করে তাহলে এই বলটাকে আমরা বলবো ঘাত বল। আমি আবার বলছি, খুব অল্প সময়ের জন্য কোনো বড় মাপের বল বা বড় মানের বল যদি ক্রিয়া করে তাহলে এই বলটাকে আমরা বলবো ঘাত বল। আমরা ঘাত বলে দৈনন্দিন জীবনে আমরা এর উদাহরণ দিতে পারি। দৈনন্দিন জীবন থেকে আমরা যেন একটা র্যাকেট দিয়ে যখন আমরা টেনিস বলকে আঘাত করি তখন খুব অল্প সময়ের জন্য র্যাকেট বল টেনিস বলকে বল প্রয়োগ করে। র্যাকেট বল কর্তৃক খুব অল্প সময়ের জন্য টেনিস বলের উপর যে বলটা প্রযুক্ত হয় এই বলটাকে আমরা বলবো ঘাত বল। তাহলে ঘাত বল সম্বন্ধে আরেকটা জিনিস আমাদের জানতে হবে। ঘাত বল খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হবে এবং কোনো বস্তুর উপর যখন ঘাত বল প্রযুক্ত হবে তখন বস্তুর উপর অন্য কোনো ক্রিয়াশীল বলকে আমরা উপেক্ষা করব। আমরা ঘাত বলটাই বেশি আমাদের ক্ষেত্রে ক্রিয়ার ক্ষেত্রে গ্রাহ্য মনে করব। এরপর আমরা যেটা আসবো সেটা হলো কলিশন বা সংঘর্ষ। যখন কলিশন কী জিনিস? যখন দুটি বস্তুর মধ্যে খুব অল্প সময়ের জন্য বা যখন দুটি বস্তু গতিশীল থাকবে তখন বস্তুদের মধ্যে খুব অল্প সময়ের জন্য যদি ক্রিয়া বা কোনো প্রতিক্রিয়া বল কাজ করে তখন ওই ওই ঘটনাকে বলবো আমরা সংঘর্ষ। যখন দুটি বস্তুর মধ্যে খুব অল্প সময়ের জন্য ক্রিয়া বা প্রতিক্রিয়া বল কাজ করবে তখন ওই ঘটনাকে আমরা বলবো সংঘর্ষ। সংঘর্ষর ক্ষেত্রে অবশ্যই ঘাত বল ক্রিয়া করবে। সংঘর্ষর ক্ষেত্রে অবশ্যই ঘাত বল ক্রিয়া করবে। সংঘর্ষর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের যে জিনিসটা আমরা সংঘর্ষের ক্ষেত্রে সহজেই বুঝতে পারবো সেটা হলো যখন কোনো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে তখন দুটো বস্তুর মধ্যে বা বস্তুদ্বয়ের যে কোনো একটা বস্তুর গতির
হঠাৎ পরিবর্তন ঘটবে, যে পরিবর্তন কিনা সংঘর্ষের পূর্বে এবং পরেরটা আমরা সহজেই বুঝতে পারবো। আমি আবার বলছি, সংঘর্ষ কাকে বলে আমি আবার বলতেছি, সেটা হলো দুটি বস্তুর মধ্যে যদি খুব অল্প সময়ের জন্য ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে তাহলে সেই ঘটনাকে আমরা সংঘর্ষ বলবো। সংঘর্ষ ক্ষেত্রে অবশ্যই ঘাত বল কাজ করবে এবং সংঘর্ষ চেনার আরেকটা উপায় হলো যে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে ওই দুটি বস্তুর বা দুটি বস্তুর যে কোনো একটি বস্তুর গতির এমন পরিবর্তন হবে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরের পরিবর্তনটা আমরা সহজেই বুঝতে পারবো। আমাদের দৈনন্দিন জীবনের সংঘর্ষের যে জিনিসগুলো আমরা সহজেই উদাহরণ নিয়ে আসতে পারি। আমরা যখন একটা ক্যারাম বোর্ড খেলি তখন স্ট্রাইক দিয়ে যখন আমরা গুটিকে আঘাত করি, এটা সংঘর্ষ। আমরা যখন কামান থেকে যখন আমরা গোলা ছুড়ি তখন যে জিনিস হয় সেটাও একটা সংঘর্ষ। আমরা যখন র্যাকেট দিয়ে আমরা যখন টেনিস বলকে আঘাত করি সেটাও একটা সংঘর্ষ হতে পারে। আমরা যখন ক্রিকেট ব্যাট দিয়ে যখন একটা বলকে আঘাত করি সেটাও আমরা সংঘর্ষের উদাহরণ দিতে পারি। এছাড়াও আমরা কিছু কিছু জিনিস আছে যেটা আমরা অদৃশ্য জিনিস, যেমন অণু পরমাণুর মধ্যে যে আকর্ষণ, ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা সংঘর্ষ হিসেবে নিতে পারি, কিন্তু সেটা আমরা সহজে দেখতে পারি না। সংঘর্ষ হলে দুটো জিনিস কাজ করবে। সেটা জিনিস হলো যে সংঘর্ষ হলে বস্তুর বেগের পরিবর্তন হবে। যদি বস্তুর বেগের পরিবর্তন হয় তাহলে ভরবেগের পরিবর্তন হবে। অর্থাৎ আমরা আগেই শিখেছি বস্তুর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। দুটি বস্তু যদি গতিশীল থাকে তাহলে বস্তুদ্বয়ের মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করে তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সংরক্ষিত হবে, অর্থাৎ মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। সংঘর্ষের বেলায় বস্তুর অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সংরক্ষিত হবে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা কাজ করবে। আর ভরবেগের সংরক্ষণশীল নীতি যেখানে কাজ করবে সেখানে শক্তির সংরক্ষণশীল নীতিটাও নিত্যতার নীতিটাও কাজ করবে। তা আমরা এখানে দুটা জিনিস বলতে পারি যে শক্তির সংরক্ষণশীলতার নীতি যে আর হলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যদি সংঘর্ষকালীন এবং সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে যদি মোট ভরবেগের পরিবর্তন না হয় তাহলে সেটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে স্যাটিসফাই করবে। আর ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে স্যাটিসফাই করলেই যে শক্তির সংরক্ষণশীলতার নীতিকেও স্যাটিসফাই করতে পারে। যদি শক্তির সংরক্ষণশীলতার নীতিকে স্যাটিসফাই করে বা শক্তির সংরক্ষণশীলতার নীতিটি সংরক্ষিত হয় সেই তার উপর ভিত্তি করে আমরা সংঘর্ষকে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। তা সংঘর্ষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা ভিত্তি হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে যদি কোনো সংঘর্ষে শক্তির সংরক্ষণশীলতার নীতি কাজ করে বা স্যাটিসফাই করে তাহলে সেই সংঘর্ষকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলব। যদি কোনো সংঘর্ষে শক্তির নিত্যতার সূত্রকে স্যাটিসফাই না করে তাহলে সেটা আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। আমরা দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপক সংঘর্ষর বিভিন্ন সংজ্ঞা দিতে পারি, উদাহরণ দিতে পারি। তা আমরা যদি চিন্তা করি যে অণুপরমাণুর মধ্যে যে সংঘর্ষ, তা অণুপরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটনের মধ্যে যে সংঘর্ষ, এগুলো হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। আসলে এইসব বাস্তব আদর্শ স্থিতিস্থাপক সংঘর্ষ এগুলো আমরা সহজে দেখতে পারি না বা সহজেই বুঝতে পারি না। আমরা স্থিতিস্থাপক সংঘর্ষে আরও উদাহরণ দিতে পারি। আমরা যদি মার্বেল চাঁচের মার্বেল যদি ইস্পাতের মার্বেল আমরা পরস্পর সংঘর্ষে লিপ্ত করি তাহলে যে সংঘর্ষটা হবে সেটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ আসতে পারি। আমরা যদি দুটো মাটির বল নেই, মার্বেল বল নেই মাটির, দুটো মার্বেল বলকে যদি পরস্পরের সংঘর্ষ করি তাহলে দেখা যাবে সংঘর্ষের পর মাটির বল দুটো একসঙ্গে লেগে গেছে। তাহলে এই ধরনের যে স্থিতিস্থাপক সংঘর্ষ, এই ধরনের যে সংঘর্ষ তাকে আমরা অস্থিতিক সংঘর্ষ বলি। আরেকটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে
স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অবশ্যই আপেক্ষিক যে গতি, এই আপেক্ষিক গতি বস্তুর সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে আপেক্ষিক গতি পরিবর্তিত হবে না। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুর সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে আপেক্ষিক গতি শূন্য হবে। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখে ফেলছি অলরেডি। এগুলো ইম্পালসিভ ফোর্স, ঘাত বল কি, ঘাত বল থেকে আমরা আসছি সংঘর্ষ কি, সংঘর্ষকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবং স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে আমরা এখানে পার্থক্য বুঝতে পেরেছি। পার্থক্য হলো এমনই যে এর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হবে, অস্থিতিক সংঘর্ষের মধ্যে শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হবে না। অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে শক্তির বস্তুদ্বয়ের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে বস্তুর মোট গতিশক্তি সংরক্ষিত হবে না। আর অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুর আপেক্ষিক গতি এর পরিবর্তন হবে না। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুর সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে আপেক্ষিক গতি শূন্য হবে। আমরা এখানে অ্যালজাব্রাইক একটা মজার অ্যালজাব্রা করলে আমরা কিছু মজার ফলাফল আমরা পাবো। আমরা একটা স্থিতিস্থাপক সংঘর্ষের দিকে আগাই। যে মনে করি একটা বস্তু, প্রথম একটি বস্তু, যে বস্তুর ভর কিনা m1, যে বস্তুর বেগ হলো u1, অপর একটি বস্তু যার ভর কিনা m2 এবং বস্তুটার বেগ কিনা u2। বস্তুটা একই সমতল রেখা বরাবর গতিশীল। এক্ষেত্রে m1 ভরের বস্তুটির বেগ u1 গ্রেটার দেন u2, অর্থাৎ u1 গ্রেটার দেন u2 বলে বস্তুদ্বয়ের গতিকালে কোনো এক সময় যে m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটাকে আঘাত করবে বা সংঘর্ষে লিপ্ত হবে। ধরে সংঘর্ষের পর m1 বস্তুটার বেগ পরিবর্তন হয়ে সেটা v1 হয়ে যাবে এবং m2 বস্তুটার বেগ পরিবর্তন হয়ে সেটা v2 হয়ে যাবে। এক্ষেত্রে আমরা অ্যালজাব্রায় যদি আসি তাহলে আমরা আরও কিছু মজার ফলাফল আমরা বের করতে পারবো। দেখো, সংঘর্ষের পূর্বে বস্তু দুটির মোট ভরবেগ, অর্থাৎ আমরা যে বস্তুটা কথা বললাম, আমরা জানি ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। তাহলে প্রথম বস্তুর মোট ভরবেগ হলো m1 u1 আর দ্বিতীয় বস্তুর ভরবেগ হলো m2 u2। তাহলে মোট ভরবেগ হবে m1 u1 m2 u2, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তু দুটির মোট ভরবেগ হবে m1 u1 যোগ m2 u2। আমরা যে সংঘর্ষের পর চিন্তা করি, সংঘর্ষ ঘটলো, সংঘর্ষের পর যদি চিন্তা করি, প্রথম বস্তুর ভরে কোনো পরিবর্তন হবে না, ভর অপরিবর্তন আসি, ভর বেগ পরিবর্তন হয়ে v1, তাহলে প্রথম বস্তুর ভরবেগ হবে m1 v1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে m2 v2। সেক্ষেত্রে সংঘর্ষের পর বস্তুটির মোট ভরবেগ হবে m1 v1 প্লাস m2 v2। তাহলে আমরা যদি এক্ষেত্রে ভরবেগের নিত্যতার সূত্রটি নিয়ে আসি, তাহলে ভরবেগের নিত্যতার সূত্রের কারণে আমরা লিখতে পারবো সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ সমান হবে সংঘর্ষের পরে মোট ভরবেগ, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। যেখানে ভরবেগ সংরক্ষিত হবে সেখানে বস্তুর গতিশক্তিও সংরক্ষিত হবে। সে কারণে আমরা যদি সংঘর্ষের পূর্বে বস্তুটার বেগ, প্রথম বস্তুর বেগ u1 ধরি, সেক্ষেত্রে প্রথম বস্তুর গতিশক্তি হবে হাফ m1 u1 স্কোয়ার এবং দ্বিতীয় বস্তুটির গতিশক্তি হবে হাফ m2 u2 স্কোয়ার। এক্ষেত্রে সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের সম্মিলিত গতিশক্তি হবে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। সংঘর্ষের পর যদি আমরা চিন্তা করি যে সংঘর্ষের পর প্রথম বস্তুটার বেগ হয়ে গেছে v1 এবং দ্বিতীয় বস্তুটার ভর বেগ হয়ে গেছে v2, সেক্ষেত্রে প্রথম বস্তুর গতিশক্তি হবে m1 হাফ m1 v1 স্কোয়ার এবং দ্বিতীয় বস্তুটির গতিশক্তি হবে হাফ m2 v2 স্কোয়ার। এবং একইভাবে আমরা লিখতে পারবো সংঘর্ষের পর বস্তুদের সম্মিলিত গতিশক্তি হবে হাফ
m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এবং একইভাবে গতিশক্তির নিত্যতার কারণে আমরা লিখতে পারবো সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি, অর্থাৎ হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান সমান হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই ভরবেগের নিত্যতার যে সূত্র সেটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, আর গতিশক্তির নিত্যতার কারণে যে সূত্রটা আমরা পেলাম সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নং সমীকরণে যেটা বাছলাম সেটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। 1 নং সমীকরণকে যদি আমরা একটু পক্ষায়ন করি, বাম পক্ষ ডান পক্ষে নিয়ে আসি, তাহলে আমরা লেখা m1 u1 m1 v1 ডান দিকে ছিল, এটাকে আমরা নিয়ে আসছি বাম পক্ষে m1 v1 সমান সমান লিখতে পারি m2 v2, আর m2 u2 বাম দিকে ছিল, ডান দিকে ওটা মাইনাস হয়ে গেছে। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা এভাবে 3 নং সমীকরণ পেতে পারি। এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণ আসতে পারি, দেখো এখান থেকে m1 u1 m1 v1, এখান থেকে আমরা m1 যদি কমন নেই তাহলে u1 v1, এই পক্ষ থেকে যদি m2 আমরা কমন নেই, দেখো v2 u2 আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই সমীকরণকে 3 নং সমীকরণ বললাম, এই নং সমীকরণকে আমরা 4 নং সমীকরণ দিলাম। আমরা গতিশক্তি নিত্যতার সমীকরণ যেটা আমাদের ছিল 2 নং সমীকরণ, ওই সমীকরণকে থেকে আমরা একটু পক্ষায়ন করি। দেখো হাফ m1 u1 স্কোয়ার ছিল, এই রাশিটা আমাদের ডান পক্ষে ছিল, আমরা বাম পক্ষে নিয়ে আসি, মাইনাস হয়ে গেছে। এটা ছিল ডান পক্ষে আছে, বাম পক্ষে যেটা ছিল এদিকে নিয়ে যেটা মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে এই সমীকরণটা পেতে পারি। এখান থেকে যদি এখান থেকে আমরা যে সমীকরণ থেকে হাফ m1 যদি আমরা কমন নেই তাহলে পাবো u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। এখান থেকে যদি হাফ m2 কমন নেই তাহলে পাবো v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা 5 নং সমীকরণ বলছি। দেখো এই সমীকরণ থেকে আমরা আরও একটু আসতে পারি, দেখো যে হাফ m1 স্কোয়ার, এখানে কিন্তু একটা সূত্র আমরা ফেলাতে পারি u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফেলাই তাহলে আমরা লিখতে পারি u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1। এখানে আমরা ওই সূত্রটা ফেলতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র v2 প্লাস u2 a প্লাস b a মাইনাস b, অর্থাৎ v2 প্লাস u2 v2 মাইনাস u2। এইটাকে আমরা 6 নং সমীকরণ দিলাম। এখন দেখো আমরা যে 6 নং যে সমীকরণটা পেলাম গতিশক্তি নিত্যতা থেকে, এই 6 নং সমীকরণটা আমরা যেটা পাইছি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যে 4 নং সমীকরণটা পাইছি, তো 6 নং সমীকরণকে আমরা 4 নং সমীকরণ দ্বারা উভয় পক্ষকে ভাগ দেব। বাম পক্ষের পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ দেব, ডান পক্ষের পক্ষকে আমরা ডান পক্ষ দিয়ে ভাগ করে যেটা পাই। তাহলে দেখো এটা হলো 6 নং সমীকরণের ছিল, এটা বাম পক্ষ ছিল 4 নং সমীকরণের, এটা ডান পক্ষ হলো 6 নং সমীকরণ, এটা ডান পক্ষ হলো 4 নং সমীকরণের। এভাবে 6 নং সমীকরণকে যদি আমরা 4 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে দেখো যে এখানে এই পাশের বাম পাশের হাফ ডান পাশের হাফ কেটে যাবে, উপরের m1 নিচের m1 কেটে যাবে, উপরের m2 নিচের m2 কেটে যাবে, u1 v1 মাইনাস u1 v1 এখানে কেটে যাবে, এখানে v2 মাইনাস u2 আর এখানে v2 মাইনাস u2 কেটে যাবে। তাহলে আমরা এভাবে 6 এবং 4 নং সমীকরণের থেকে আমরা যেটা পাবো সেটা পাবো কি, দেখো উপরে আছে u1 v1, উপরে থাকলো u1 প্লাস v1, তাহলে আমরা পাবো u1 প্লাস v1, ডান দিকে আমরা পেলাম v2 প্লাস u2, v2 প্লাস u2। আমরা যেটা পেলাম সেটাকে আমরা আর একটা সমীকরণের নাম দিলে সেটা হলো 7 নং সমীকরণ। এখন দেখো আমরা মজার যে জিনিসটা, আমরা 7 নং সমীকরণকে যদি দ্বিতীয় বস্তুর ভর m2 দ্বারা গুণ করি এবং সেই গুণফল যেটা হবে সেখান থেকে যদি আমরা 3 নং সমীকরণটা বিয়োগ করি তাহলে আমরা চমকপ্রদ একটা জিনিস পাবো। দেখো যে 7 নং যে সমীকরণটা আছে এই সমীকরণটা উভয় পক্ষকে আমরা m2 দ্বারা গুণ করলাম, তাহলে পাবো m2 e1 m2 v1, এখানে পাবো m2 v2, এখানে যে এটা পাবো m2 u2। তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেখান থেকে আমরা 3 নম্বর যে সমীকরণটা আমাদের ছিল এই 3 নং সমীকরণটা যদি আমরা নিচে লিখে বিয়োগ করে দেই তাহলে দেখেন এখানে যেটা পাচ্ছি আমরা m2 m1 ইন্টু u1 প্লাস m2 প্লাস m1 ইন্টু v1, এখান থেকে যেটা আমরা পাবো যে আমরা m2 v2 কেটে যাবে, তাহলে এটা হবে 2 m2 u1। এখান থেকে আমরা চমকপ্রদ একটা রাশি পাবো সেটা হলো v1। এখান থেকে আমরা v1 এর মানটা বের করতে পারবো। v1 সমান লেখা যাবে 2 m2 e2 প্লাস m1 m2 ইন্টু u1
m1 প্লাস m2। তো এখান থেকে চমকপ্রদ কী জিনিসটা হলো যে দুটা জিনিস বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত থাকে তাহলে সংঘর্ষর পরে যেটা কিনা প্রথম বস্তুর বেগ v1 সেটা আমরা এই সূত্রের সাহায্যে বা এই সমীকরণের সাহায্যে সহজেই আমরা বের করতে পারবো। অর্থাৎ প্রথম বস্তুর ভর জানা আছে আমাদের, সংঘর্ষের পরে যদি আমাদের দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পূর্বে যে জিনিসগুলো আমাদের জানা আছে এই জিনিসগুলো দিয়ে আমরা সংঘর্ষের পরের প্রথম বস্তুর বেগ নির্ণয় করতে পারবো। আমি আবার বলতেছি যে এই রাশিগুলোর মানগুলো দিয়ে আমরা সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ নির্ণয় করতে পারবো। এখানে v1 হলো সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ, তাহলে এখানে m2 হলো দ্বিতীয় বস্তুর ভর যেটা আমাদের জানা, u2 হলো দ্বিতীয় বস্তুর বেগ সংঘর্ষের পূর্বের বেগ যেটাও আমাদের জানা, m1 হলো প্রথম বস্তুর ভর যেটাও কিনা আমাদের জানা, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর যেটাও কিনা আমাদের জানা, u1 হলো প্রথম বস্তুর বেগ সংঘর্ষের পূর্বের বেগ সেটাও আমাদের জানা, m1ও জানা, m2ও জানা। তাহলে এই রাশিগুলোর মান আমরা সংঘর্ষের পূর্বে জানি, সংঘর্ষের পর বেগ কী হবে সেটা আমরা জানি না। এই মানগুলো যদি বসাই তাহলে আমরা প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগ আমরা নির্ণয় করতে পাবো। বন্ধু হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে 7 নং সমীকরণকে প্রথম বস্তুর ভর m1 দ্বারা যদি গুণ করি তারপর যদি 3 নং সমীকরণের সাথে যোগ করি তাহলে দেখো 7 নং সমীকরণটা আমরা দেখো তার সঙ্গে m1 গুণ করলে হবে m1 u1 যেটা আমরা পেলাম, তারপর হলো m1 v1 এবং ডান দিকে পাবো m1 v2 আর m1 u2। আমরা যেটা গুণ করে যেটা পেলাম তার সঙ্গে 3 নং সমীকরণে আমরা যেটা পেয়েছি সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে যে 3 নং সমীকরণটা পেয়েছিলাম আমরা সেখানে দিলাম m1 u1 m1 v1 m2 v2 মাইনাস m2 u2। আমরা যদি এই সমীকরণটাকে যোগ করলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে বাম দিকে পাচ্ছি m1 u1 m1 u2 m1 u1 সমান সমান আমরা যেটা পাচ্ছি দেখো এদিকে m1 m2 m1 m2 ইন্টু v2 মাইনাস আমরা m2 আগে আসবে মাইনাস আর এটা মাইনাস হয়ে যাবে m2 মাইনাস m1 u2। এখান থেকে আমরা সহজেই v2র মান আমরা বের করতে পারবো। এই সমীকরণ থেকে আমরা যদি v2র মান বের করি তাহলে 2 m1 u1 প্লাস m2 m1 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা যেভাবে আমরা v1 মান বের করেছি অনুরূপভাবে আমরা v2র মান বের করলাম। অর্থাৎ সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কী রূপ হবে সেটা আমরা এই সমীকরণের সাহায্যে সহজেই বের করতে পারবো। তাহলে এখানেও দেখো একই জিনিস যে আমাদের এই সমীকরণটা আমরা যে v2 সমীকরণটা পেলাম তার মধ্যে যে রাশিগুলো আছে m1 u1 m2 m1 u2 m1 m2 এগুলো সবই কিন্তু আমাদের জানা। এগুলো দেখো m1 হলো প্রথম বস্তুর ভর যা আমাদের জানা, u1ও হলো সংঘর্ষের পূর্বের বেগ প্রথম বস্তু তাও আমাদের জানা, m2 জানা, m1 জানা, u2 হলো দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পূর্বে তাও আমাদের জানা। এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে সংঘর্ষে আমরা সহসাই দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরবর্তী বেগ আমরা বের করতে পারবো। তো বস্তুটা দেখো যে আমরা সংঘর্ষ থেকে যেটা আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ করেছি সেখান থেকে আমরা সংঘর্ষের পরে বস্তু যে দুটো বস্তুর সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের বেগ কীরকম হবে তা আমরা সহজেই বের করতে পারতেছি। আমরা যদি এই দুটো সমীকরণটা আমরা যদি বের করতে পারি তাহলে এখান থেকে আমাদের চমকপ্রদ কিছু মজার ঘটনা আমরা বের করতে পারবো। দেখো যেমন কিনা সমান ভরের বস্তুর সাথে যদি স্থির ভরের সংঘর্ষ ঘটে তাহলে কি ঘটনা ঘটতে পারে। গতিশীল হালকা বস্তুর সাথে স্থির ভারী বস্তুর সংঘর্ষ যদি ঘটে তাহলে কি ঘটনা ঘটতে পারে। গতিশীল ভারী বস্তুর সাথে হালকা বস্তুর সংঘর্ষ ঘটলে কি ঘটনা ঘটতে পারে। তা বস্তুটা আজকে আমরা এই পর্যন্তই দেখব। তোমাদের এই যে 3টা জিনিস মজার ঘটনা যে আসলে এই ঘটনাগুলো এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা কিভাবে বুঝতে পারি তা তোমরা চেষ্টা করো। আমরা পরবর্তী অনলাইন ক্লাসে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। বন্ধুরা তোমরা সবাই যেখানেই থাকো ভালো থেকো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ।